প্রিয় দর্শক, আমরা আছি বইমেলার বাংলা একাডেমি প্রান্তরে, আছি ইনকলাব মঞ্চের স্টলে। আমার সাথে আছেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব জাবের, তার সাথে কথা বলবো। আমরা বইমেলার কয়েকদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আজকে যেহেতু একদম শেষ প্রান্তে এসেছি আমরা মেলার, আমরা সামগ্রিকভাবে কিছু কথা জানবো স্টল সম্পর্কে এবং মেলা সম্পর্কে এবং ইনকলাব মঞ্চ সম্পর্কে। জাবের, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমরা পূর্বে আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, তো আজকে ওই বিষয়গুলোতে আমরা না যাই, আর আমরা একটা জায়গায় যাই, সেটা হচ্ছে গিয়ে যে আপনার স্টলে যেগুলো আছে আপনারা প্রদর্শন করছেন বা বিক্রি করছেন, এই বিষয় সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলে আমরা একটু পরবর্তী বিষয়টাতে যাব। আচ্ছা, স্টলগুলোতে মূলত আমাদের এখানে পুরো স্টলটাই জুলাই কেন্দ্রিক সাজানো হয়েছে এবং আমাদের ফ্যাশনে, আমাদের ব্যক্তি জীবনের দৈনন্দিন সব কিছুতে আমরা জুলাইকে পোট্রে করার চেষ্টা করছি। কিন্তু যেহেতু আমাদের খুব স্বল্প সময় এবং প্রচুর পরিমাণে আমাদের রাস্তাঘাটে সময় দিতে হয়, যার কারণে আমরা আমাদের যেই চিন্তাভাবনাগুলো ছিল সবগুলো আমরা এখানে পোট্রে করতে পারি নাই। তো আমরা চিন্তাভাবনা করছি যে জুলাই কেন্দ্রিক যেই পণ্যগুলো অলরেডি আমাদের স্টলে এসেছে, এর পাশাপাশি যাতে অনলাইনে আরও মোটামুটি 30টার মতো করে একটা 50টা আমাদের প্যাকেজ সিস্টেম করার চিন্তাভাবনা আছে, যেগুলো হবে সব কিছুই জুলাই কেন্দ্রিক। কারণ বর্তমান বাংলাদেশে যে রাজনীতি বন্দোবস্ত চলছে এবং আমরা বিশ্বাস করি সেটা জুলাইকে কেন্দ্র করেই গড়ে উঠবে, এবং সেই বিশ্বাসের জায়গা থেকে যাতে জুলাই বেঁচে থাকে, আর জুলাই বেঁচে থাকলেই বাংলাদেশ বেঁচে থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং সেই লক্ষ্যেই মূলত আমাদের এই স্টলের সব কিছুকেই জুলাই কেন্দ্রিক রাঙানো হয়েছে। এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের একটা বই এসেছে, জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। বইটা এসেছে একদম বইমেলার শেষ বেলায়। তো আমরা আসলে উদ্বিগ্ন ছিলাম যে আসলে আমাদের এই বই যে 500 বই আমরা নিয়ে এসেছি, এটা আসলে যাবে কি যাবে না, এই ধরনের একটা চিন্তা ভাবনা দোটানার মধ্যে আমরা ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই 3-4 দিনের মধ্যে আমাদের 300 কপি চলে গেছে বই, এবং প্রচুর পরিমাণ মানুষ আমাদেরকে অনলাইনে অর্ডার করে রেখেছে। তো দেখা যাবে যে আমাদের আসলে হয়তো 2-3 দিনের মধ্যে আমাদের সবগুলো বই শেষ হয়ে যাবে। তো আসলে বইয়ের কথাটা আমি এই জন্যই বললাম যে মানুষ যে এখনও জুলাইকে ভালোবাসে এবং জুলাইয়ের যেই চিন্তা ভাবনাকে তারা এখনও যে সম্মান করে এবং তারা যে চায় যে জুলাই কেন্দ্রিক আগামীর বাংলাদেশের রাজনীতি তৈরি হোক, সেটা আসলে 3 দিন বা 4 দিনে 300 বই চলে যাওয়া, এটা কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার, এবং প্রত্যেকটা বইয়ের মূল্য 500 টাকা। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ এখনও জুলাই কেন্দ্রিক ভাবে এবং জুলাইকে নিয়েই তারা সামনে আগাতে চায় আর কি। এটা স্বাভাবিক যাবে, যেহেতু জুলাই মানুষকে কথা বলার অধিকার দিয়েছে, নিশ্চয়ই ভাববে, এবং জুলাইয়ের মাধ্যমেই নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের আলাপ আলোচনা হচ্ছে, আমাদের বিশ্বাস সেটা পূর্ণতা পাবে। তো আমাকে একটা বিষয় বলেন যে মেলা শেষেও আপনাদের যে পণ্যগুলো, প্রোডাক্টগুলো আছে, সেগুলো কিভাবে পাবে? আচ্ছা, মেলা শেষে আমাদের মূলত অনেক বেশি প্রোডাক্ট নাই, যেইগুলো আছে ম্যাক্সিমাম আমাদের এখানে স্টলের সামনে দেয়া আছে। তো আমরা এর পরেও যেহেতু আমরা জুলাই কেন্দ্রিক কাজ করব এবং আমরা চাই যে বাংলাদেশ জুলাইকে কেন্দ্র করে, জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করেই আগামী দিনে সামনে পথ দেখবে। তো সেই লক্ষ্যে আমরা চিন্তাভাবনা করছি আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম করব, যেখানে শুধুমাত্র জুলাইয়ের এই পণ্যগুলোই বিক্রি করা হবে এবং খুবই স্বল্প মূল্যে। এবং আমরা চেষ্টা করব যে এইখান থেকে যাতে এই জুলাইয়ে যারা আহত হয়েছে বা শহীদ হয়েছে তাদেরকে দীর্ঘদিন ব্যাপী যাতে একটা সেবা প্রদান করা যায়, তাদের পাশে একটু দাঁড়ানো যায়, সেই লক্ষ্যেই আমরা পণ্যগুলোর যে প্রফিট আসবে সেইটা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমরা চাই যাতে জুলাইকে কেন্দ্র করে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যেখান থেকে যেইটা আসলে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, জুলাইয়ে যারা আহত হয়েছে এবং জুলাই যারা যোদ্ধা, এই তিনের সম্মিলনে একটা প্ল্যাটফর্ম থাকুক, এবং সেটা হয়ে উঠুক ইনকলাব মঞ্চ। এবং ইনকলাব মঞ্চ যাতে এই জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনসাধারণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, আমরা সেই চেষ্টাটাই করছি মূলত। ইনকলাব মঞ্চ তো মূলত একটা কালচার প্ল্যাটফর্ম, এবং এটা জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা। তো এটা তো একটা প্ল্যাটফর্ম কালচারাল। তো আপনারা কোন উদ্দেশ্যে বা কি মনে করে কালচারাল এই প্ল্যাটফর্মটার প্রয়োজনীয়তা অনুভব করলেন? আচ্ছা দেখেন, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে আমরা কেন, সবাই তো আসলে পলিটিক্যাল পার্টি করতেছে, তো সেই জায়গায় গিয়ে আমরা কেন সাংস্কৃতিক এই আন্দোলনটা শুরু করলাম। আপনি হয়তো বিজ্ঞ মানুষ, আপনি অবশ্যই জানবেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবথেকে বেশি ভূমিকা পালন করেছে আপনার এই কালচারাল যেই ফ্যাসিস্ট গোষ্ঠী যারা ছিল। তো আমরা চাই যে বাংলাদেশের সংস্কৃতি হয়ে উঠুক আপামর জনসাধারণের সংস্কৃতি, যেই সংস্কৃতিতে কাউকে লেহন করে চলতে হবে না, যেই সংস্কৃতির সাথে আতাতের কোনো সম্পর্ক নেই, যেই সংস্কৃতি ফ্যাসিস্টকে তার ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে সহায়তা করবে না,
আমরা সেই ধরনের একটা সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রায় 63% তারা যেহেতু তরুণ এবং তারা নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবতে শুরু করেছে, যার কারণে আমাদের হয়তো এই লড়াইটা দীর্ঘদিনব্যাপী করতে হলেও তাদের যে আগ্রহ, তাদের যে ইচ্ছা আমাদের সাথে কাজ করার, তো সেই লক্ষ্যে আমার কাছে মনে হয় যে এই সাংস্কৃতিক লড়াইটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস রাখি যে এই লড়াইটা আমরা তাদেরকে সাথে নিয়ে করতে পারবো। ধন্যবাদ জাবের, আপনার এই যেই উদ্দেশ্যকে নিয়ে আপনারা ইনক্লাব মঞ্চ প্রতিষ্ঠা করেছেন। আমরা নিশ্চয়ই দেখেছি স্বাধীনতা পরবর্তী যে কালচার প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে গড়ে উঠেছে, আপনারা সবাই জানেন, বাংলাদেশের মানুষ জানে যে কেন যেন আমরা নিজেদের কালচারকে, ওন কালচারকে রিপ্রেজেন্ট করতে পারি না। চাপিয়ে দেওয়া কালচার বা অন্যকে খুশি করবার, তোষামত করার কালচার গড়ে উঠেছে। আমাদের বিশ্বাস ইনক্লাব মঞ্চের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার যে কালচারাল মুভমেন্ট, সেই জায়গায় যেতে পারবো। সবশেষ তরুণ যারা কালচারাল প্ল্যাটফর্মে বা আপনাদের সাথে যুক্ত হতে চায়, ইনক্লাব মঞ্চের সাথে যুক্ত হতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, তাদের উদ্দেশ্যে যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ যতদিন পর্যন্ত বাংলাদেশের আপামর জনসাধারণের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা যদি লালন করে এবং তারা যদি সেটাকে এস্টাবলিশড করতে চায়, আপনারা তাদের পাশে থাকবেন অবশ্যই। এবং ইনকিলাব মঞ্চ চায় বাংলাদেশের আপামর জনসাধারণ যেই সংস্কৃতি লালন করে, সেটা বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকেই সেটাকে তার কণ্ঠস্বর হয়ে বাঁচতে চায়। তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটু কথা বলার প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে, আপনি দেখবেন যে পহেলা বৈশাখে ইলিশ পান্তা খাওয়ার একটা প্রচলন আমরা দীর্ঘদিন ধরে দেখছি, কিন্তু আসলে যেই শ্রেণীকে কেন্দ্র করে এই ইলিশ পান্তার প্রচলনটা ঘটেছে, আসলে কি তারা কোনোদিন ইলিশ পান্তা খেয়েছে কিনা? যেমন একজন কৃষক যখন খেতে যায় তখন সে সঙ্গে করে হয়তো পান্তা বা সাথে মরিচ ভর্তা, সর্বোচ্চ হলে সে আলু ভর্তা নিয়ে যায়। তো সেইটা আসলে কিভাবে ইলিশ পান্তার কালচার হয়েছে, এই কালচারটা কারা প্রতিষ্ঠা করেছে? আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে এলিট শ্রেণী, যারা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের কালচারকে কুক্ষিগত করে রেখেছে, তাদের সেই জায়গাটা ভেঙে দিয়ে আমরা আপামর জনসাধারণের যে সংস্কৃতি সেটা সকলের মাঝে পৌঁছে দিতে চাই। এবং আমরা বিশ্বাস রাখি যে তরুণ প্রজন্ম তারা অত্যন্ত সচেতন এবং তারা তাদের দেশকে নিয়ে ভাবে, তারা তাদের সংস্কৃতি বোঝে। সুতরাং ইনশাআল্লাহ ইনকিলাব মঞ্চ এবং পাশাপাশি যদি অন্যান্য আরও সংগঠন এগিয়ে আসে, আমরা তাদেরকেও সাধুবাদ জানাবো এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে বাংলাদেশের আপামর জনসাধারণের সংস্কৃতিই হয়ে উঠবে বাংলাদেশের সংস্কৃতি, যেখানে কোনো এলিট ক্লাসের সংস্কৃতি শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে না। আপনাকে ধন্যবাদ। আমরাও চাই ইনক্লাব মঞ্চ এগিয়ে যাক, বিশেষ করে কালচারাল প্ল্যাটফর্মে বাংলাদেশের মানুষের কথা বলুক, অধিকারের কথা বলুক, সাম্যের কথা বলুক।